মানুষেরই পাতা ফাঁদে কত পাখি গুমরে কাঁদে, ওরা ভালোবেসে পরিয়ে দেবে মানার মালা যত। যে সত্যি এই কম্পিটিশনটা যদি না থাকতো তাহলে দুর্গাপুজো আজকে যে জায়গায় তার উত্তরণ ঘটেছে সেটা ঘটা কি আদৌ সম্ভব হতো? এটা একজন শিল্পী হিসাবে আপনার কি মনে হয়? এই বছর পুজো কিছুটা হলেও ডামাডোল হবে, তার কারণ এই যে বলছি না, সবাই একটা কনফিউশন অবস্থায় রয়েছে যে কি হবে যদি কাজটা করতে গিয়ে মাঝে বাধাপ্রাপ্ত হই। এই সরকারের কাছে এটা আমার আবেদনও বলতে পারি যে তারা আবার এই কাজটা যেন না করে। আপনি কলকাতার দুটো বড় মন্দিরের নাম বলুন না। আমরা দক্ষিণেশ্বর মন্দির বলতে পারি, কালীঘাট মন্দির বলতে পারি, আপনি বিড়লা মন্দির বললেন না কেন? কিন্তু ইদানিং আমার আর এই প্রাইজের প্রতি আমার খুব একটা বেশি আগ্রহ নেই। আপনি সব কিছু বিলিয়ে দিলে হ্যাপি হবেন, তাই বিলিয়ে দিচ্ছেন। আলটিমেট দিনের শেষে আপনার একটাই নেট, আপনি কিভাবে স্যাটিসফাই থাকবেন, আপনার মানসিক অবস্থানকে কি করে আপনি শান্ত রাখবেন। পুজোর পর কার্নিভাল করা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে কোটি টাকার পুজোটাও 1,60,000 পেয়েছে, আর যারা 5 লাখ টাকার পুজো করেছে তারাও 1,60,000 পেয়েছে। এটা বোধহয় প্রয়োজন ছিল না। আপনি ভাবুন না, যারা MA পাস করে বসে আছে তারা মনে করছে যে তার একমাত্র কাজই হলো সরকারি কাজ, চাকরি, না হলে সেটা নাকি কাজ নয়। একটা মূর্তিকে সংরক্ষণ করা আপনি কিভাবে দেখেন? রাজস্থানে বিয়ের সময় যে মন্ত্র বলা হচ্ছে, যে আচার আচরণটা করা হচ্ছে, গুজরাটে সেটা হচ্ছে না। আসলে এগুলো মেনে নেওয়ার বিষয় আছে, মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে। কত ভরি সোনা, কত কেজি সোনা, কত বড় টাওয়ার, কত মানে বড় আলো, এই যে কনসেপ্টটা, এইটা কি সত্যি আমাদের এই উৎসবের সঙ্গে যায়? অহংকার কখনো উৎসব হতে পারে না। গোটা জেলায় যত কাজ হয় তার 90% কাজ আমার কাজের কপি। আপনি আমাকে মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দেবেন, আমার কোন কাজটার কপি আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। আপনার পুজোর বিশেষত্বই সেই পুজোগুলো একাধিকবার একাধিক জায়গায় ভ্রমণ করতে থাকে। এই ধারণাটা আপনার কিভাবে এলো? ডেকোরেটর বলতে কিন্তু মেদিনীপুর ছিল, চাকদা টাকদা দু একটা ডেকোরেটর। আগে কলকাতার সব উৎসব মেদিনীপুরের ডেকোরেটররাই করতো। আমার এই কাজটা অনুকরণ করে আজকে তারা বেঁচে গেছে। মাসের মাচার উপরে নিজের গামছাটাকে বডির সঙ্গে বেঁধে উপরে ঘুমিয়ে যেত। মালিক খুঁজছে কোথায় গেল। যে জীবন যাপন বোঝে না, দক্ষিণা বাতাস যেমন খোঁজে না, মনের খোঁজে সেমন কখনো হবে না তো যাযাবর। যত দামি হোক জেলখানা যেন পরিসর ছাড়া ঘর। সামনের 16 তারিখ রথযাত্রা, আর রথযাত্রা মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়। এটা আমরা জানি, এটা আমাদের একটা পরম্পরা। এবং আগে আমাদের যে সাবেকি যে সমস্ত পুজো হতো, বিশেষ করে এই ঠাকুর বাড়িতে যে ধরনের পুজো হতো, সেখানে কাঠামো পুজোটাই হতো রথের দিন। কিন্তু কলকাতা এবং গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাতেই এই থিম পুজো প্রচলন হওয়ার সুবাদে পুজোর সময়টা অনেকটা এগিয়ে এসছে। তার কারণ যে নির্মাণ সেখানে হয়, সেই নির্মাণ এই স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব হয় না। তাই পুজো কলকাতায় শুরু তো হয়েই গেছে, এমনকি বড় বড় পুজো যেগুলো মফস্বল টাউনগুলোতে হয় সেখানেও কিন্তু পুজো এক অর্থে শুরু হয়ে গেছে। আর এই পুজো বললে যাদের কথা মনে হয় সেটা হচ্ছে থিম পুজোর শিল্পীরা। আর তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন শিল্পী যার অন্যরকম একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা হচ্ছে, ধরুন একটা গোটা প্যান্ডেল, বিশাল বড় একটা প্যান্ডেল, সেই প্যান্ডেলটা কয়েক ঘন্টার মধ্যে তিনি একটা ছোট্ট পরিসরে পার্ট করে খুলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ইনস্টল করে দিতে পারেন। এই যে একটা বিশেষ দক্ষতা, অর্থাৎ একটা বড় ইনস্টলেশনকে এইরকম ডিসবান্ডিল করার জন্য বা ফোল্ডিং করার জন্য যে দক্ষতা, কারিগরি দক্ষতা, সেটা তিনি নিজে আবিষ্কার করেছেন। এবং সেটা একটা ছোট ইনস্টলেশনের ক্ষেত্রে একরকম, আর একটা বড় পুজো প্যান্ডেল হলে তো ভাবুন তার মধ্যে কত কারিগরি দক্ষতা লাগে বা শিল্প চেতনা, শিল্পবোধ লাগে।
হ্যাঁ, এখন আর আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, সেই শিল্পী গৌরাঙ্গ কৈলা। আচ্ছা, নমস্কার। স্বাগত জানাই আমাদের শুনবো তোমায় এই পডকাস্টে। প্রথমে যেটা জানতে চাইবো, সাধারণত আমরা একটু শিল্পীদের তাদের কাছ থেকেই শুরু করি আর কি। আমি আজকের প্রশ্নটা একটু অন্য জায়গা থেকে রাখবো, বরঞ্চ আজকের প্রশ্নটা এই জায়গা থেকে থাক যে এই যে সরকার একটা হঠাৎ করে বদল হয়ে যাওয়া, সেইটা এই মুহূর্তে দাঁড়িয়ে একজন শিল্পী হিসেবে কি মনে হচ্ছে যে এই দুর্গাপুজো, এটা তো একটা ইন্ডাস্ট্রি ছিল, একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছিল, সেখানে কতটা প্রভাব পড়তে পারে? আসলে এখনো পর্যন্ত একেবারে প্রভাব নেই এটা বলা যাবে না। আমি দুটো অ্যাঙ্গেল থেকে এটাকে বিশেষ করে দেখছি আর কি। আমার ধারণা পুজো আগামী দিনে স্বাস্থ্যকরই হবে, কিন্তু সকলে বিড়ম্বনায় রয়েছে যতক্ষণ না সরকার তার গাইডলাইনটা ক্লিয়ার করছে। কারণ এই সময় আমরা সবাই মাপজোক নিয়ে কাজটা শুরু করে দিই, আর এটা করতে গিয়ে এবছর মানে একটা কনফিউশন তো কাজ করছে, নতুন সরকার কতটা তারা আগেটাকে পায়ে রুটে দেবে। তো আমার যতটুকু পরিসর আছে তাদের সঙ্গে, সরকারের যারা আছে তাদের সঙ্গে যতটুকু আলোচনা করেছি, তারা সকলেই এক কথায় এটা বলেছে যে পুজো আগে যা হতো তাই হবে, কারো কোনো অসুবিধে করা হবে না, নিশ্চিন্তে করতে পারেন। তবে এটাও ঠিক যে সরকারি আইন সেটা তো, বা যে নিষেধাজ্ঞাগুলো থাকে সেটা তো আমাদের জন্য বা উৎসবের জন্যই, আর অন্য কোনো ইন্টেনশন না থাকলেই হলো। বিশেষ করে এই কয়েকদিন শুধু আপনার নয়, মানে প্রচুর মানুষের বক্তব্য আর কি, যে পুজোটা হারিয়ে যাবে না তো, বা কি হচ্ছে। কয়েকটা পুজোর নাম আসছে, বড় পুজো, যে পুজোগুলো তো হবেই না, সুরুচি, ডালাপত্যয় বা এদের নামগুলো, যে পুজো তো বন্ধই হয়ে গেল তাদের। আসলে দুর্গা, এটা দুর্গা পুজো নয়, দুর্গা উৎসব। আর উৎসবটা তো এই 4টা পুজোকে নিয়ে নয়, গোটা কলকাতা শহরের। আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু পুজোগুলোর মধ্যে একটা ব্যালেন্স ছিল। পরবর্তীকালে যেটা হলো, এই তৃণমূল গভর্নমেন্ট আসার পরে তাদের নেতারাই সব পুজো করতে শুরু করলো, এবং সেই নেতা তারা বাই প্রেশার, যারা স্পন্সর আছে তাদের থেকে পুরো টাকাটা তুলে নিতে শুরু করলো। ফলে কি হলো, যে সাধারণ পুজোগুলো, যারা পলিটিক্যাল ফ্রেম নেই বা যোগ নেই, তাদের পুজোগুলো অবশ্য ছোট হয়ে যাচ্ছিল। তো এই সরকারের কাছে এটা আমার আবেদনও বলতে পারি, যে তারা আবার এই কাজটা যেন না করে। যদি না করে থাকে তাহলে গোটা কলকাতার উৎসবের কিন্তু সুস্বাস্থ্য ভালো থাকবে। আবার যদি এখানের মধ্যে নেতারা তারাই আবার ওই একইভাবে ক্ষমতা বদল হওয়ার পর, আজকে সজল ঘোষের বড় পুজো হয়, তো তাকে আমরা অনেক পজিটিভভাবে দেখেছি, কিন্তু তিনিও আবার যদি এখন ক্ষমতায় আসার পর ওই স্পন্সরদের পুরো টাকাটা তুলে নেন, তাহলে কিন্তু আবার সেই আগের জায়গায় চলে আসবে। আবার এই পুজোটা হয় বাদ দিয়ে কয়েকটা পুজো আবার বড় হবে, আর সেই বাকি পুজোগুলোর অবস্থা আবার খারাপ থাকবে। কিন্তু যদি এটা না হয়, সরকারের যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তারা যদি সরাসরি পুজোয় এই মাফিয়া রাজটা শুরু না করে, তাহলে কিন্তু সেটা কলকাতা উৎসবের জন্য খুবই ভালো। আর এই বছর পুজো কিছুটা হলেও ডামাডোল হবে, তার কারণ এই যে বলছি না, সবাই একটা কনফিউশন অবস্থায় রয়েছে যে কি হবে যদি কাজটা করতে গিয়ে মাঝে বাধাপ্রাপ্ত হই, বা স্পন্সর কীভাবে আসবে, সেখানে কোনো বাধা সৃষ্টি হবে না তো। গত পরশু দিনের একটা গল্প বলি। ফালাকাটা থেকে কয়েকজন বুক করতে এসছে কথা। আমার আগে কাজ করতাম, মাঝে লাস্ট ইয়ারটা করিনি, তার আগে কয়েক বছরই করেছি। তো আবার তারা রিন্টু করেছিল লাস্ট ইয়ারটা। আচ্ছা, হ্যাঁ, তার আগে বোধহয় আমি 5-7 বছর করেছি। তো আবার তারা এই বছর আমার কাছে এসছে। ফালাকাটা মানে তো সেই মানে ভুটান বর্ডার প্রায় আর কি। হ্যাঁ, আমার সঙ্গে কথা চলাকালীন মাঝে আমি একটা ব্রেক নিলাম, আমার একটা মিটিং আছে, তোমরা তোমাদের মতো একটু ওয়েট করো, আমি সেরে আবার তোমাদের সঙ্গে মিট করছি। এইটুকু টাইমের মধ্যে তারা বেশ কিছু খবর, আমার সঙ্গে মিটিং চলাকালীন অনেকগুলো মানে মোবাইলে এগুলো আসছে, মেসেজগুলো আসছে। ফালাকাটাতে টোটাল
বলে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রশাসনিকভাবে বার্তা দেওয়া হয়েছে যে জোরপূর্বক কারো কাছে চাঁদা নেওয়া হবে না, এবং যদি বা এই জায়গা জমি কিনলে সেখানে জোরপূর্বক টাকা যেন কেউ না নেয়, সেটা বোধহয় প্রশাসনের তরফ থেকে মনে হচ্ছে বলে দেওয়া হয়েছে। তাতেই সব পুজোগুলো, এবং কয়েকজনের নামে বোধহয় এফআইআরও হয়েছে, পাশাপাশি একটি ক্লাব। তখনই এরা ভয় পেয়ে যায় যে আমরা যদি টাকা পয়সা না তুলতে পারি, বলছি দাদা 2 দিন আমাকে সময় দেন, আমরা সিচুয়েশনটা বুঝে তারপর বাজেটটা করব। আমি এটা দেখে আমার একটা জিনিস ভালো লেগেছে, যেটা দেখুন বাজেট কম হোক, আমরা ছোট করে কাজ করব, কিন্তু এই জবরদস্তি মাফিয়া রাজ এগুলো কি বাংলায় থাকা উচিত? একটা মানুষ তার নিজের বাড়ি বানাতে যাবে, সেখানে ক্লাব, সেখানে গ্রাম, সেখানে কেন সেই এলাকার নেতাকে টাকা দিতে হবে? এটা কি কোনো একটা রাজ্যের সংস্কৃতি হতে পারে? আমার প্রয়োজন নেই এইভাবে টাকা রোজগার করে যারা পুজো করছে, বা সেই পুজোগুলো বড় হোক, এরকম আমার তরফ থেকে কোনো প্রার্থনা নেই। আমি মনে করি যারা পুজো করছে তাদের সামর্থ্য অনুযায়ী পুজো করুক, এবং এটা একটা উৎসব, সবাই আনন্দ করে আসুক। যে লোকটার কাছে জবরদস্তি টাকা নিয়ে আসা হলো, সে কি এই উৎসবে আনন্দ করতে আসবে? কখনো হতে পারে না, এটা আমরা চাই না কেউ। তো এবছর একটা বিড়ম্বনা আছে, তবে এই বিড়ম্বনা এবছরের সকলের একটা অভিজ্ঞতা হবে পুজোতে। পরের বার বোধ হয় সেই সংশয় কেটে উৎসব আরো কিছুটা সিস্টেম্যাটিক্যালি হতে পারে, কিছুটা কেন পুরোটাই সিস্টেমেটিক হবে। এখানেই একটা বিষয় বা একটা তর্ক ওঠে আর কি, যে একাধারে আমরা পুজো, কলকাতা দুর্গাপুজোতে দুটো রূপ দেখতে পাই, দুটো দিক দেখতে পাই। একটা দিক হচ্ছে আমরা পরপর যাব আলোচনাতে, একটা দিক হচ্ছে যে একটি সংস্থা খুব অনেক দিন ধরে তারা একটি বিশেষ পুরস্কার দেয়, যেটাকে আমরা শারদ সম্মান বলি। সেই শারদ সম্মানের একটা প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতা কলকাতার এই যে দুর্গাপুজোর ভাবনাকে, বা এইটাকে যদি আমরা বলি যে একটা স্তরে স্তরে তার উন্নতি হওয়ার যে জায়গাটা, সেইটাতে কোথাও একটা বুস্টিংয়ের কাজ করেছে, খুবই বুস্টিংয়ের কাজ করেছে। এটা একটা মত, একটা ধারণা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে যেটা নিয়ে কথা বলতে চাই, যে আমরা পুজোকে বিগত জমানায় আমরা দেখেছি দাদাদের পুজো, মানে অরূপদার পুজো, পার্থদার পুজো, এভাবেই পুজোগুলো হতো, বা একেবারে খুব সদ্য ববিদার পুজো, দেবাদার পুজো, বা সদ্য হয়তো তিনি কাউন্সিলর হয়েছে বাপ্পাদিত্যর পুজো, কেন্দুয়া উঠে আসলো। তো এই যে নামে, দাদাদের নামে পুজো হওয়া, সেইটা হয়তো এবার থাকবে না, কারণ এবার হয়তো আমরা একমাত্র সজল ঘোষ ছাড়া তো আর কোনো সেই অর্থে বিজেপি রাজনৈতিক নেতা, বড় নেতা এমন কেউ নেই যার নিজস্ব নামে কোনো পুজো হয়তো আছে। তারা হয়তো বিভিন্ন কমিটিতে যুক্ত থাকতে পারেন, কিন্তু এই যে জায়গাটা হওয়াতে কোথাও দুর্গাপুজোর মধ্যে ইনভেস্টমেন্টের যে জায়গাটা, অ্যামাউন্টটাও ক্রমশ বেড়েছে। তাতে সামগ্রিকভাবে আমাদের রাজ্যের যদি বাণিজ্যের কথা বলি, সেই বাণিজ্য বা শিল্প, যে এত মানুষের ইনভলভমেন্ট, এই যে মেদিনীপুর বা নদিয়া, বিভিন্ন জায়গা থেকে গ্রামের মানুষরা এসে, শয়ে শয়ে মানুষ এসে, শয়ে শয়ে মানুষ পুজো প্যান্ডেলগুলোতে কাজ করছেন, তাহলে সত্যি তার বাজেট যদি কমে যায়, তাহলে সেই মানুষগুলো, তাদের অন্য সংস্থানের তো একটা সমস্যা হবে। আবারও বলছি, এখানে দুটো কথা বলার আছে। এক হচ্ছে এই যে পুজোগুলো, যেগুলো হয়তো ছোট হবে বা একেবারেই ছোট হবে, সেই পুজোর সংখ্যা কিন্তু অনেক কম। হ্যাঁ, এবং গোটা কলকাতা শহরে 200-র বেশি অন্তত আমার মনে হয় পুজো পার্টিসিপেট করে। তো স্বাভাবিকভাবে এই কটা পুজোয় যে কজন লোক, সেটা অন্যান্য পুজোয় ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। আমার মনে হয় না তাদের কাজের অভাব হবে বলে আমার এটা মনে হয় না। এমনিতে কাজের তুলনায় লোকের অভাব আছে, সেটা হয়তো কিছুটা মিটবে বলে আমার এটা বিশ্বাস। আরেকটা বিষয়, যে নাম বললেন না আপনি, কলকাতার দুটো বড় মন্দিরের নাম বলুন না, দুটো ভালো মন্দিরের নাম বলুন যেখানে মানুষ পুজো দিতে যায়, সারাক্ষণ প্রচুর লোক আছে। আমরা দক্ষিণেশ্বর মন্দির বলতে পারি, কালীঘাট মন্দির বলতে পারি। আপনি বিড়লা মন্দির বললেন না কেন? এত কোটি টাকা খরচা করে এত বড় একটা মন্দির করা হয়েছে, আপনার মাথায় এলো না কেন? আপনি কখনো দেখেছেন বিড়লা মন্দিরে লাইন দিয়ে লোক ঢুকছে বেরোচ্ছে, কোনোদিন চোখে পড়েছে? না, সেটা হয়নি। বাকি এই মন্দিরগুলো তো কিছুই নেই, একটা ছোট্ট মন্দির, ভেতরে একটা বিগ্রহ, অথচ সেই বিগ্রহ থেকে
বিড়লা মন্দিরের বিগ্রহ অনেক বেশি টাকা খরচ করে করা হয়েছে, নেই কেন? তার কারণ লুকিয়ে আছে এই নামেই। কেউ কৃষ্ণ মন্দির বলছে না, বিড়লা মন্দির। বিড়লা তো ঈশ্বরের নাম নয় বা দেবতার নাম নয়। তো মানুষের প্রথম মস্তিষ্কেই টাইপ করছে না যে ওখানে ঈশ্বর আছে, বিড়লা আছে। কেউ কি বলছে ওটা কৃষ্ণ মন্দির? বলছে না তো। দেখুন, একটা নামও অনেক ফ্যাক্টর করে কিন্তু। আজকে নিতান্ত আপনি বলতে পারেন তাহলে দেবদার পুজোয় লোক আসছে কী করে, ববিদার পুজোয় লোক আসছে কী করে। আসলে এটা একটা ফেস্টিভ্যাল বলে, সেখানে সবাই রাস্তায় বেরিয়ে পড়ে খোঁজ রাখে কোথায় কি হয়েছে, দেখতে আসে। কিন্তু এই নামও অনেক বড় ফ্যাক্টর করে কিন্তু কাজের ক্ষেত্রে। আর কিন্তু নামের প্রসঙ্গ যখন আসলোই আমরা যাব, আপনি আপনার আলোচনা আমি একটু বিরত করছি এই কারণে যে সেখানে তো পাশাপাশি ধরুন বেশ 25 বছর ধরে যদি আমরা শুধু ভাবি, সেখানে শিল্পীদের নামটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে কোন শিল্পী কোন পুজোটা করছে সেটাও তো দর্শকদের কাছে হ্যাঁ, একটা একটা আকর্ষণের ইম্পর্টেন্ট, কেন্দ্রবিন্দু হয়ে অবশ্যই রোল উঠছে। প্লে করছে একদম। অনেক সময় স্পন্সর পাওয়ার ক্ষেত্রেও কোন শিল্পী কাজ করছে সেটাও মানে ম্যাটার করে আর কি। আমি সবাই ভালো কাজ করে, প্রচুর লোক আসে। আমার 2-3টে পুজোয় যে পরিমাণ লোক মানে জমাট হয়েছিল, লালবাজার পুলিশকে হিমশিম খেতে হয়েছিল। একটা হচ্ছে আইড়িতলা, অতল জলের আহ্বান, সমুদ্রের নিচের একটা মানে ফিলিংস নিয়ে কাজটা একটা করেছিল। অ্যাকোয়ারিয়ামের মতন মানে একটা লাস্ট feelings পর্যন্ত সমুদ্রের, সামনের গেট ভেঙে দিতে বাধ্য করেছিল পুলিশ, না কোনোভাবেই ভেতরে ঢোকা যাবে না, মানে ভাঙতে বাধ্যই করেছিল পুরো। সেখানে এত পরিমাণ লোক হয়েছিল, মানে কিভাবে সামলাবে পুলিশ কোনোভাবে বুঝে উঠতে পারছিল না। আবার এর কথা যদি বলি, আমার বরিশা সার্বজনীনে আন্দামান নিয়ে কাজ করেছিল। মানুষ নিজের বাড়িতে পৌঁছতে পারছে না, একজন পুলিশ আধ ঘন্টা ছাড়া পোশাকটা ভিজে যাচ্ছে। একজন পুলিশ আমায় বলেছিল যে সামনের বার কোথাও কাজ নিলে আমাদের পারমিশন ছাড়া আপনি কিন্তু নিতে পারবেন না। তো আমি বললাম, তা যদি নিতে হয় নিশ্চয়ই নেব, যা যা হওয়া উচিত তা হবে, অসুবিধে কী আছে। তো শিল্পী তো অবশ্যই ম্যাটার করে। সে আমি আমার কথা বললাম, এরকম বাকিরাও যারা কাজ করে, ভালো কাজ করলে নিশ্চয়ই সেখানে সে একইভাবে ভিড় হয়। তো এটা চলতে থাকবে। আর আমার মনে হয় না 5টা পুজো ছোট হয়ে গেলে কলকাতার উৎসব ছোট হয়ে যাবে, এটা মনে হয় না। বেশ। এবার একটু আমরা আসি সেই প্রতিযোগিতার কথা, যে প্রতিযোগিতাটা নিয়ে নানান রকম তর্ক বিতর্ক আছে, কিন্তু পাশাপাশি আবার একাংশ শিল্পীদের এইটাও মানে তারা এটাও বিশ্বাস করেন যে সত্যি এই কম্পিটিশনটা যদি না থাকতো তাহলে দুর্গাপুজো আজকে যে জায়গায় তার উত্তরণ ঘটেছে সেটা ঘটা কি আদৌ সম্ভব হতো? এটা একজন শিল্পী হিসেবে আপনার কি মনে হয়? আসলে স্কুলে বলেছিল যে স্পোর্টস হবে। তো স্পোর্টস হবে শুনে কয়েকদিন খুব ছুটতে শুরু করলাম আর কি। প্রচুর দৌড়লাম, প্র্যাকটিস হয়ে গেল, ভাবলাম যেই আসুক দৌড়ে হারিয়ে দেবো। তো স্কুলে গিয়ে জানতে পারলাম যে বস্তা দৌড় দৌড়তে হবে আর কি। তো তখন এই কদিন কেন প্র্যাকটিস করলাম, তখন আমরা দূর, জানলে অন্তত বস্তাতে দৌড়তাম। আসলে এটা কোনো প্রতিযোগিতাই নয়। আচ্ছা। আপনি ভেবে দেখুন, আপনি যদি একটা হাডুডু খেলতে যান, সেখানে একটা নির্দিষ্ট ঘর আছে, তার সীমানা রয়েছে, তার বাইরে যাওয়া যায় না, তার নির্দিষ্ট একটা রুলস আছে। আপনি মাঠেরও একটা বাউন্ডারি আছে, সব কিছুর তো একটা মাপযোগ আছে, তবেই না সেই দুপক্ষ সেইটাকে মেনে চলে এবং সেটা মেনেই তাকে প্রতিযোগিতায় থাকতে হবে। এখানে সেই বাউন্ডারি কোথায়? এখানে 10 লাখ টাকার পুজো, 5 লাখ টাকার পুজোটাও নাম দিয়ে দিয়েছে। সে কার সঙ্গে লড়াই করছে? না 4 কোটি টাকার একটা পুজোর সাথে লড়াই করছে। এটাকে কি আদৌ প্রতিযোগিতা বলা যায়? না, যায় না। একটা সময় মানে প্রতি বছরই প্রাইজের লিস্টে এসেছি। কখনো শর্ট লিস্ট, কখনো প্রাইজ পেয়েছি। একবার 3টে শর্ট লিস্টেড, একটা প্রাইজ, এরকমও হয়েছে। কিন্তু ইদানিং আমার আর এই প্রাইজের প্রতি আমার খুব একটা বেশি আগ্রহ নেই। আপনি বলতে পারেন যে স্বীকৃতি থেকে কে বা মুখ ফেরাতে চায়। আসলে ফিরিয়েছি তার অনেকগুলো কারণ আছে। কারণ হলো এটা যে প্রথম কথা হচ্ছে, যে ধরনের কাজকে আমি একবারও বলবো না যে তারা ভুল কাজকে প্রাইজ দিচ্ছে। তারা যাদের প্রাইজ দিচ্ছে তারা যোগ্য নয়, এভাবে ভাবারও কোনো কারণ নেই।
কিন্তু যে মোডও নিয়ে কাজ করার জন্য তাদেরকে প্রাইজটা দেওয়া হচ্ছে, আমি এটার সঙ্গে একমত নয় আর কি। মানে এই যে মূল স্কিম আর্ট যেটা আমরা বলছি, সেটা আমার মনে হয় যে সেটা করার জন্য আলাদা ক্ষেত্র আছে। মূল স্কিম আর্ট হোক, যদি তার মধ্যে ফেস্টিভ্যাল সুলভ আহ, তার যে নান্দনিকতা থাকে, তাহলে সেটা হোক, কোনো অসুবিধে নেই। মানে দেখুন, উৎসবের মূল নিড হলো তার আলো, রং, চমক, এগুলো হলো উৎসবের নিড। আর সেগুলোকে বাদ দিলে তবে আমি ওই বিশেষ প্রাইজ কয়েকটা পাবো। মানুষ তো ডিপ্রাইভড হচ্ছে, সাধারণ মানুষ যারা কিছু বুঝতে চায় না, যারা একটু জীবন যন্ত্রণার গল্প ভুলতে তারা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে দেখুন, আমরা সংসার জীবনে বিপর্যস্ত। মাঝে মাঝে উৎসবগুলো আসে, আমরা সেই জীবনের ছোট ছোট সমস্যাগুলো ভুলে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে বসে একটু আড্ডা দিই, আমরা ঘুরতে বেরোই। সেখানে গিয়েও আবার এই সমস্যার গল্পগুলো আমার মনে হয় না উৎসবের উপযোগী আর কি। তো তাই প্রথমের দিকে হয়তো এই ধরনের কাজ টাজ করেছি, এখন আর করতে চাই না। এখন আমার কাছে কাজ মানে একটা ফেস্টিভ থাকবে, কালারফুল হবে, আলো থাকবে, রং থাকবে, চমক থাকবে, মানুষ ঢুকবে মুখটা চওড়া করে, বেরোবে চওড়া করে। বিমর্ষ হওয়ার কোনো জায়গা আমার যেন কাজে না থাকে। আমি কিন্তু এভাবেই খুবই ভাবছি গুরুত্বপূর্ণ একটা উৎসবকে। প্রসঙ্গ, এবং আমরা দেখেছি আপনার যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজে মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ থেকে এটা বোঝা যায় যে তাদের তাদের একটা আনন্দ পাচ্ছেন তারা। তারা তারা খুব খুশি, একটা আনন্দ, ওই রকম একটা মুড নিয়ে। এবং এই যে মানুষের কাছে একটা ওয়ান্ডার হওয়ার জায়গা থাকে যে এইটা কীভাবে হচ্ছে, ওটা কীভাবে ঘুরছে, বা ওই রকম একটা আলোকসজ্জা কীভাবে হয়, এটার প্রতি একটা ওয়ান্ডার থাকে, বিস্ময় থাকে। সেই বিস্ময় থেকে একটা কাজকে উপভোগ করার, এবং সেখানে লক্ষ লক্ষ দর্শনার্থীরা আমি পড়েন। আপনাকে যে এটা শুধু বলার জন্য বলছি না, আমি আপনাকে কতগুলো বিষয় স্মরণ করাতে চাই। এখানের একটা বড় পুরস্কার পাওয়া কাজ, যখন সেটা জেলায় কোনো উৎসবে নিয়ে যাওয়া হচ্ছে, লোক দেখতেই যাচ্ছে না। সেখানকার আবার কোনো কেউ প্রাইজও দিচ্ছে না। পাবলিক অসন্তুষ্ট, ক্লাব অসন্তুষ্ট। এমনও হয় সেই কাজটা পড়েই থাকছে, কেউ নিচ্ছে না। এখানে বড় কারণ জেলার লোকে সেটাকে প্রায়োরিটি দিচ্ছে না। সেখানে প্রাইজ প্রায়োরিটি নয়, সাধারণ মানুষ সেখানে প্রায়োরিটি। ফলে কি হচ্ছে, সেই জায়গাগুলো দেখা যাচ্ছে, আমি দেখেছি এখানে অনেক বড় প্রাইজ পেয়েছে, যখন চন্দননগর নিয়ে গেছে সেখানে কেউ দেখতেই যায়নি। আর গোটা শহর জুড়ে কী করলো, এটা কি, এইসব আলোচনা হচ্ছে। তো দেখা যাচ্ছে এখানে কোনো প্রাইজ না পাওয়া কাজটা সেখানে সবাই দেখতে যাচ্ছে, সেটা আমারই হোক বা অন্য কারোরই হোক, আর সেটাকে নিয়েই সবাই হইচই করছে, সেখানেই ভিড় জমেছে। তাহলে একটা জিনিস এইটুকু বুঝে নিতে আমাদের অসুবিধে হয় না যে পাবলিক ফেস্টিভ্যালে তাদের একটা চাহিদা আছে, নিড আছে বেশি, মানে সেটা তারা পেতে চায়। আর আমার মনে হয় মূল স্কিম আর্ট, তার ক্ষেত্রটা অন্য কোথাও হলে বোধহয় ভালো হয়। আমার মনে হয় না ফেস্টিভ্যালে তার খুব বেশি গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা আছে, এটা আমি মনে করি না। হতে পারে ইন্টারন্যাশনাল এখন হ্যাঁ, সেই প্রসঙ্গটা আমি ঢুকতাম। তারও আগে যেটা কিছু শিল্পী, তারা তাদের অবজারভেশন, তাদের নিরীক্ষণ, যে দীর্ঘদিন ধরে প্রায় 25-26 বছর ধরে কলকাতার দুর্গাপুজোর মধ্যে এই একবারে তথাকথিত যেটাকে আমরা মেন স্ট্রিম আর্ট বলি, বা আর্ট বলতে যা বুঝি আর কি, তার চর্চা একটু 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 করে ঢুকতে ঢুকতে কোথাও কলকাতার যে দর্শক সমাজ, তারা তাদের মধ্যেও কিন্তু একটা সাড়া দেখা গেছে, বা বলা যেতে পারে একটা দর্শককুল তারা তৈরি করতে পেরেছেন, এটা তারা বলছেন। না, কারণ কখনোই যদি এটা পরীক্ষিত না হতো, যেহেতু দুর্গাপুজো একটি গণতান্ত্রিক পরিসর, এখানে প্রত্যেকের ঢোকার সমান সুযোগ আছে। বিশেষ লোক হলে হয়তো ভিআইপিরা হয়তো ভিআইপি একটু ট্রিটমেন্ট পান, কিন্তু সাধারণ মানুষ সেখানে যেতে পারে। যেহেতু এইরকম একটা গণতান্ত্রিক শিল্পের পরিবেশ আছে, সেখানে শিল্প প্রদর্শন করা এবং সেই শিল্পকে দেখতে শেখানো, সেখানে দুর্গাপুজো শিল্পীদের একটা কোথাও যেন তারা ভূমিকা পালন করেছে এবং একটা দর্শককুল তৈরি হয়েছে। আপনি কি মনে করেন এ বিষয়ে? হ্যাঁ, বিষয়টা একেবারে ফেলে দেওয়ার নয় যে সাধারণ মানুষকে আর তো বোঝাতে হবে, শেখাতে হবে। আসলে এটা কীরকমভাবে বলছি, ধরুন আমার বাড়িতে আমার দাদার মেয়ের বিয়ে, তো আমি ঘরে বেকার, ভাইরা সবাই বড় বড়, একজন ডাক্তার, একজন উকিল। তো
তো তাদের হাতে সময় নেই আর কি, আমাকে দায়িত্ব দিয়েছে সব কিছু করার জন্য। বেকার ছেলে, তাই আমি সব সামলাচ্ছি। তো সব প্ল্যানিং করে যখন আমি বসলাম সকলকে নিয়ে, যে আমি বেনারসিটা আসবে এই দোকান থেকে, মিষ্টি আসবে ওই দোকান থেকে, পাঁঠার মাংস হবে, ইত্যাদি ইত্যাদি যখন বললাম, তো আমার ডাক্তার ভাই বলছে যে এইসব খেয়ে লোক অসুস্থ হবে, এইসব খাওয়ার কেউ খায়? লাইট খাওয়ার হবে। তো ঠিক বলছে, ভুল কেউ বলছে না। ভুল বলছে কি না? বলছে না। সে একেবারে তার চিকিৎসা বিজ্ঞানের মতো করেই সে বলছে যে দেখুন, এই লাইট ঝোল খাওয়াই উচিত, এই রিচ খাওয়া উচিত নয়, এত খাওয়া উচিত না, লাইট একটু খাওয়া দাওয়া থাকবে, একটু মাছ থাকবে, হ্যাঁ চারাপোনা খাওয়া অনেক বেশি, হ্যাঁ ব্যাস সেই ছোটোখাটো খাবারের সাজেশান দিল। আমার উকিল ভাই বলছে যে ও ঠিকই বলছে, কালকে অসুস্থ হয়ে যদি কেউ মারা যায়, যদি কেস ঠুকে দেয়, আমাকে কিন্তু করে যেতে হবে। তো কেউই ভুল বলছে না, সবাই ঠিকই বলছে। আমার আরেক ভাই বলছে যে বেনারসি পরার কী দরকার, তুমি তো বলতে ভাইজিকে যে ওকে জিন্স টপ পরলে ভালো লাগে, তো বেনারসি পরার কী দরকার আছে? যেটাতে ভালো লাগে উৎসবের দিনে তো সেটাই পরবে, তো বেনারসি বা পরার কী দরকার আছে? কেউ অযৌক্তিক বলছে এটা না। আসলে আমারই তখন মনে হয়েছিল যে এর বাইরে একটা বাঙালির সমাজ আছে, আমরা কোনো একটা দিনে নিয়ম ভাঙব এবং কোনো একটা দিন নিয়মের বাইরে গিয়ে খাবো, সেটাকেই উৎসব বলে বলে এতদিন আমি জানতাম। কিন্তু তারা আমাকে স্মরণ করিয়ে দিল যে উৎসব নয়, জীবনটা বেশি প্রায়োরিটি। হ্যাঁ সত্যিই তো, যাদের কাছে জীবন প্রায়োরিটি, তাহলে আমার ওই ভাইদের মতোই অনুষ্ঠান হওয়া উচিত। আর যাদের কাছে মানে বাঁচা প্রায়োরিটি, তাদের কাছে আমার ভাইরা প্রায়োরিটি। যাদের কাছে শুধু বেঁচে থাকার বাইরে একটা জীবন আছে বা সাধারণ মানুষের কিছু নিড আছে, আমি এটা বলি আর কি, যে মা বাবাকে প্রতিদিন বকাবকি করে কেন সুগার আছে মিষ্টি খাচ্ছ, উৎসবের দিন সেই মাই একটা খাইয়ে দিয়ে বলবে ঠিক আছে তুমি খাও, আজকে কিচ্ছু হবে না, খেয়ে নাও তো। আমার কাছে সেটা উৎসব। এবার দৃষ্টিকোণ অনেক হতে পারে, প্রত্যেকটা দৃষ্টিকোণের আলাদা আলাদা মানে, তার চেহারা রূপ সব কিছু থাকবে। আমার এখনও মনে হয় না এই পুজো সংস্কৃতিকে ভেঙে দেওয়ার, যেটা প্রথম কথা হচ্ছে এই যে পুজো চর্চাটা, সেটা তো নেই বলাই চলে। সকলে ভক্তি ভরে প্রণাম করছে, আপনার কি মনে হয় যে এটা একেবারেই এটা ভ্যালুলেস, এর কোনো প্রয়োজন নেই? না, একেবারেই কেন মনে হবে? কারণ এই আধ্যাত্ম চেতনা তো কিন্তু আছে, কিন্তু যারা এটা মনে করছে, তারা মনে করছে এই প্রতিমার কোনো প্রয়োজনই নেই। এবং বহু মণ্ডপ তাই হয়েছে, কোনো রকম একটা ছবি, কোনো মণ্ডপে প্রতিমা ছিল না। আমার কাছে এই যে আর্ট বলছি না, এই পুজো কনসেপ্টটা অনেক বড় আর্ট। আজকে একটা মানুষ দিনের শেষে তার একটাই কাজ কি জানেন? আপনি যে প্রফেশনে থাকুন না কেন, আপনার দিনের সাথে শেষে একটাই নিড, আপনার মানসিক অবস্থানকে ভালো রাখবেন কিভাবে, কোনটাতে আপনি হ্যাপি থাকবেন। আপনি প্রচুর টাকা রোজগার করে হ্যাপি তো হতে চাইছেন, তাই রোজগার করছেন। আপনি সব কিছু বিলিয়ে দিলে হ্যাপি হবেন, তাই বিলিয়ে দিচ্ছেন। আলটিমেট দিনের শেষে আপনার একটাই নিড, আপনি কিভাবে স্যাটিসফাই থাকবেন, আপনার মানসিক অবস্থানকে কি করে আপনি শান্ত রাখবেন, ভালো রাখবেন। এই পুজো কনসেপ্টটা আসলে আমাদের মেন্টালি হেলদি থাকার একটা কনসেপ্ট। এটা অনেক বড় আর্ট। এটা প্রাচীন যুগ থেকে এটা একেবারে ওই কিছু লোক কুসংস্কার বলে চালিয়ে দেয়, তাদের হয়তো অ্যাঙ্গেল থেকে তাদের এটা মনে হতে পারে। আমি এটার মধ্যে যথেষ্টভাবে ঢুকে দেখেছি যে বিশেষ করে বয়স্ক মানুষরা যদি এই ঈশ্বর চর্চার মধ্যে না থাকে, তাদের মানে মেন্টাল অবস্থানকে সঠিক রাখা মুশকিল হয়ে যাবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কয়েকদিন আগে আমি
ভেলুরের একটা লিভলেট দেখলাম, সেখানে রেখে দিয়েছেন যে আপনি যাকেই ঈশ্বর মনে করেন তার প্রতি ভরসা রাখুন, ভালো থাকবেন, ডাক্তারের পরামর্শ। ভেলুরের একটা লিভলেটে দেখলাম। তো ঈশ্বর এসে আমাদের না বাঁচিয়ে দেবেন এরকম নয়। এটা তো একেবারেই ঠিক কথা, কিন্তু আমার প্রসঙ্গটা হচ্ছে যে ধরুন আমাদের যত দেবদেবীর মূর্তি আছে সেটা তো আমাদেরই কল্পনা, অর্থাৎ মানুষেরই কল্পনায় সেই একদম, শিব, একদম। সেই কৃষ্ণ, হ্যাঁ, সেই হ্যাঁ। কালী, সেই দুর্গা, এটাই সাহিত্য, এটাই সংস্কৃতি। এবং সেই দুর্গারও হাজার রূপ, হাজার একদম, রূপে একদম, আমরা একদম। কল্পনা করেছি। তো কেউ যদি মনে করেন যে আমি একটা কলসি নির্মাণ করলাম এবং এটাকেই আমি দুর্গা জ্ঞানে পূজা করছি, আমার কাছে মাতৃরূপটাই এমন, আমি এটা কথার কথা বলছি উদাহরণ হিসেবে, বলুন না, তাহলে সেক্ষেত্রে আপত্তিটা কোথায়? মানে না, কোনো সেই আপত্তি শিল্পী তো বলতেই পারেন যে না, আমি একেবারেই আমার আপত্তি নেই। মাতৃরূপ এরকম, একদম। আপনি যাকে এসে প্রণাম করতে পারেন। আমরা দেখেছি, আমি যদি কালীঘাটের মায়ের কথা বলি, তার কি হাত নেই, আছে, পা আছে, নেই। কিছু নেই, কিন্তু সেখানে তার ওই তার মধ্যে বড় একটা জিহ্বাটাই, দেবী, যে দেবী ভাবটা। তাকে দেখে কিন্তু ভক্তির আমার কিন্তু মনের মধ্যে একটা ভক্তি সঞ্চার হচ্ছে। আসলে বিষয়টা এখানে, এই আটটা সৌজা নয়। কিন্তু আমিও কিছুদিন আগে একটা বিগ্রহ তৈরি করেছি, আমি পা রাখিনি, মানে ওভাবেই রেখেছি। কিন্তু আমার নন্দকুমারে একটি কালী মূর্তি আমি তৈরি করেছি, পার্মানেন্ট মন্দিরে পেতলের তৈরি করা হয়েছে। সেখানেও আমি বিগ্রহে কিন্তু ওই এখনকার ওই কুমোরটুলির কালীর মতো রাখিনি। প্রথম কথা হলো কি করছেন সেটা আপনি ভাঙুন। দুর্গাকেও চেঞ্জ হবে, তার অনেক রূপ হতে পারে, তাকে অনেকভাবে আমরা দেখতে পারি, সেটা কোনো বিষয় নয়। কিন্তু সেটা দেবী মনে হচ্ছে তো, দেবী আর মানবীর মধ্যে তাকে, আমি যাকে পুজো করব তাকে দেবী মনে হতে হবে। তো এটা আমার কাছে ইম্পর্টেন্ট। আপনি ভাঙুন না, কি অসুবিধে আছে? যে দেবীকে আজকে কুমোরটুলিতে আমরা দেখতে অভ্যস্ত, সেটাও কারো না কারো কল্পনা। তো অসুবিধের কি আছে? আমার কল্পনা তার থেকেও উন্নত হতে পারে, আমি করতেই পারি, এর মধ্যে কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে কিছু লোক, সাধারণ লোক বলে, কিন্তু তার সঙ্গে আমিও একমত নয়। প্রতিমা চেঞ্জ হোক, তার শেপ চেঞ্জ হোক, সব কিছু বদলে যাক, কিন্তু সেটার মানটা, আমি বলছি সবসময় যে আমিও একেবারে উন্নত মানের একটা সেরকম করতে পেরেছি সব ক্ষেত্রে, সেটাও হয়তো নয়। এক্সপেরিমেন্ট করতে গেলে অনেক সময় হয়তো আমার মতো হয়নি, বা যেটা করতে চেয়েছিলাম হয়নি, সেটাও হতে পারে। কিন্তু প্রতিমা চেঞ্জ হোক। আমার বক্তব্য হচ্ছে পুজোটা থাক, ফেস্টিভ্যালটা থাক। আমি এমন কিছু করব না যেটাতে আর্ট দেখাতে গিয়ে ফেস্টিভ্যালটা চলে যাবে। তাহলে উৎসব বলছি কেন? আজকে আপনি আর্ট বলছেন, দুর্গাপুজো বাদ দিয়ে আমাদের সব শিল্পী, সব পুজো কমিটির ক্ষমতা নেই একটা আর্ট ফেস্টিভ্যাল করে এত মানুষকে নিয়ে আসার। আমরা যত বড়ই শিল্পী বলে নিজেদের দাবি করি না কেন, যত বড় পুজো কমিটিই হোক না কেন, শুধু এর থেকে বেশি টাকা খরচা করেও যদি আর্ট ফেস্টিভ্যাল হয়, তাহলে সেখানে আসবে না। তাহলে যে উৎসবে দাঁড়িয়ে আমরা নিজেদের আজকে কাজ করার সুযোগ পাচ্ছি, সেই উৎসবটা যেন নিজের অজান্তে ধ্বংস না করে ফেলি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সত্যি তাই। এবার আমাদের দর্শকদের কাছে অন্তত কিছুটা স্পষ্ট হচ্ছে যে আমি যেই প্রশ্নগুলো আপনাদের হয়ে রাখার চেষ্টা করছি, এবং সেই জায়গাটা হচ্ছে যে এই উৎসব, এবং এই উৎসবটা আমরা যেভাবেই দেখি না কেন, একটা ধর্মকে কেন্দ্র করেই তো হয়। এখানে তো দুর্গা আছে, ফলে একটা ধর্মীয় ব্যাপার আছে, কিন্তু তার ঊর্ধ্বে উঠে সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করার যে ক্ষমতা এই উৎসব রাখে, সেই উৎসবের পরিবেশটা যেন উৎসবের পরিবেশ থাকে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ আজকের কথা আর কি আমার মনে হলো। আসলে এবার ওই জায়গাটা একটু ঢোকার চেষ্টা করব যে এই যে ইউনেস্কোর ইনটেনজেবল হেরিটেজ হয়ে যাওয়া দুর্গাপুজোকে করে, কালচারাল ইনটেনজেবল হেরিটেজ, সেখানে এই যে শিল্পের ক্রমবিবর্তন, মানে দুর্গাপুজো শিল্পের যে ক্রমবিবর্তন, সেইটা কতটা ভূমিকা রাখে, আর কতটা ভূমিকা রাখে যে এই আপনি যে উৎসবের কথা বললেন, এই উৎসবের পরিবেশ? জানি না ঠিক বলছি কিনা, আমি যতদূর জানি ইউনেস্কোর স্বীকৃতি আর্ট ফিল্ডের জন্য হয়নি, আমি যতদূর জানি। এটা এখানকার বাংলার কালচারাল একটা ফেস্টিভ্যাল, প্লাস সেখানে অনেক মানুষের যে মানে কর্মসংস্থান, এগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। কোথাও আর্ট ফেস্টিভ্যাল হিসেবে কিন্তু
এটাকে স্বীকৃতি করা হয়নি। পরম্পরা, ট্র্যাডিশনাল পরম্পরা, সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে আমি যতটুকু জেনেছি। নিশ্চয়ই এখন সবার হাতে মোবাইল রয়েছে, জানতে চাইলে পাওয়া খুব যাবে। সহজেই, হ্যাঁ, হ্যাঁ, পাওয়া সেটা যাবে। পাওয়া যাবে। আমি খুব ভুল না করলে বোধহয় এটাই বোধহয় জেনেছি আমি। বেশ কয়েক বছর ধরে মাসাট বলে একটি অর্গানাইজেশন, তারা যেটা করেছেন, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের দ্বারা দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা একটা বিশেষ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তারা তাদেরকে পুজোর আগেই, যেটাকে আমরা পুজো দেখে নেওয়ার একটা প্রিভিউ শো যাকে বলতে, তো সেইরকম একটা ব্যবস্থা করেছেন। এই সামগ্রিক ব্যবস্থাটার মধ্যে কি কি জায়গা ছিল, কি ছিল না, প্রশাসনিকভাবে কি কি ব্যর্থতা ছিল বা তাদের আমি সে বিষয়ে ঢুকছি না, কারণ সেটা আমাদের এখতিয়ারের বাইরে, আমরা নিজে কেউই জানি না এই ব্যাপারটা। কিন্তু আমি শুধু একজন শিল্পীর কাছে জানতে চাইছি, এই ব্যবস্থাপনাটা কি সত্যি প্রয়োজন ছিল, আর যদি থাকে তাহলে পরে মানে এটা কিভাবে থাকা উচিত? আমাকে এর আগেও অনেকেই বলেছে যে কি হচ্ছে গৌরাঙ্গদা, এটা পুজোটাকে ব্যবসায় পরিণত করা হচ্ছে, উৎসবটা, অনেকে বলেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি মাসাট যেটা করেছিল সেটা পুজোর কোনো ক্ষতি করেনি, বরং ভালো করেছিল বলে আমার এটা মনে হয়। আসলে তারা এই যে এতগুলো টাকা লোকে দেখছে, সেটার জন্য তারা, অনেকের মনে হতে পারে যে পুজোটা ব্যবসায় ভিত্তিক হয়ে যাচ্ছে। কিন্তু আপনি ভেবে দেখুন, যেসব পুজোগুলো তাদের লিস্টেড ছিল, তাদের হাতে কিন্তু একটা টাকা তুলে দিতে পেরেছিল এবং সেই টাকাটা তো এই উৎসবেই খরচ হয়েছে। এবং এটা তো নয় যে সাধারণ মানুষ পয়সা না দিলে ওই পুজোটা দেখতে পাবে না, তা তো নয়। সবার জন্য উন্মুক্ত ছিল। শুধু তারা আগে একটা পুজো, তারা পুজো কমিটিকে বলেছিল যে আপনারা কয়েকদিন আগে যদি ফিনিশটা দিয়ে দেন, আমাদের কিছু পেশার লোক আসবে। অর্থাৎ তারা কিছু লোককে টিকিট বিক্রি করেছিল। হ্যাঁ, যে লোকগুলো এই ভিড়ের মধ্যে আসতে পারে না বা আসতে চায় না, সেই লোকগুলোই এসেছিল, তাদের কাছে পয়সা ছিল। ভিটার কতগুলো পুজোর হয়তো তারা কখনো পুজো দেখেই না এই ভিড়ের কারণে, তো তারা পুজো দেখলো। এবং আমার তো মনে হয় কালকে যদি মাসাট বন্ধ হয়ে যায়, গত বছর যারা মাসাটের টিকিট কেটে দেখেছিল, কোনোদিন পুজো দেখেনি, এবছর তারা ভিড়ে দাঁড়িয়ে দেখবে, কারণ পুজো দেখার অভ্যাসটা তাদের তৈরি হয়েছে। আমি একবারও মনে করি না যে মাসাট যেটা করেছিল সেটার না করলেই ভালো হতো। আমার মনে হয় মাসাট এই পুজোটাকে অনেক অর্গানাইজড করে দিয়েছিল, ক্লাবদেরও অনেকটা দায়িত্ব নিতে দিয়ে বাধ্য করেছিল, যেটা তাদের কিন্তু নিজেদের থেকে নেওয়ার প্রয়োজন ছিল। সেটা ওরা যখন অর্গানাইজড হইতে করতে যাচ্ছে, ক্লাবকে স্মরণ করিয়ে দিয়েছিল, এগুলো আপনাদের দায়িত্ব, এটা আপনাদের করতে হবে। এবং এবারেও যদি হয়, আমার মনে হয় সেটাও পুজোর জন্য ভালো। বিগত সরকারের একটা এজেন্ডাই ছিল দুর্গা পুজো, কলকাতার দুর্গা পুজো। তার কারণ সত্যি আমাদের তো রাজ্যে সেই অর্থে খুব বড় ইন্ডাস্ট্রি ফ্লারিশ করেনি, কিন্তু এটা যেন কোথাও একটা অটো ইকোনমি জেনারেট হতো দুর্গাপুজোকে কেন্দ্র করে নানান স্তরের মানুষের কাছে। সেটা দোকানে জামা কাপড় কেনার থেকে শুরু হোক, একবারে প্যান্ডেলের শ্রমিকের হাতে টাকা পাওয়া পর্যন্ত হোক আর কি। তো এইটাকে একটা প্রজেকশন হিসেবেই তৈরি করেছিল তারা, এবং তারা সরকারি উদ্যোগও নিত। যেমন তার মধ্যে সবথেকে বড় একটা উদ্যোগ ছিল যে পুজোর পর কার্নিভাল করা। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, যে সরকারের ঢোকা উচিত বা কিভাবে উচিত? সরকার ইলেকট্রিক বিলে সাবসিডি দিয়েছিল, ভালো উদ্যোগ, এটা কোনো দ্বিমত নেই যে ফেস্টিভ্যালের জন্য আমরা একটা বিদ্যুৎ বিলে আমরা সাবসিডি দেবো। কিন্তু এই 50,000, 1,00,000 টাকা, বা গতবার বোধহয় 1,60,000 দিয়েছিল বোধহয়, যে পুজোগুলোকে দেওয়া হচ্ছে, মানে কোটি টাকার পুজোটাও 1,60,000 পেয়েছে, আর যারা 5,00,000 টাকার পুজো করেছে তারাও 1,60,000 পেয়েছে। এইটা বোধহয় প্রয়োজন ছিল না। যে কোনো সাহায্য, সরকারি সাহায্য, সেটা বোধহয় মানে অক্ষম যারা, তাদের জন্যই হওয়া উচিত। যাদের প্রয়োজন তাদের জন্যই হওয়া একদম উচিত। তাই। আজকে জরুর এই যে পুজোর বাইরেও যে যাবতীয় ভাতা হচ্ছে, সেগুলো কি সার্বিক মানুষের জন্য প্রয়োজন ছিল? কোনোভাবেই নয়। আসলে যারা এখানে আসে তাদের একটা ভোটের রাজনীতি করতে হয়, সেগুলোর কারণে এগুলো আমরা দেখতে পাই। এগুলোর কোনো প্রয়োজন নেই। একজন প্রতিবন্ধী মানুষ, সত্যিই তার এটা প্রয়োজন। বয়স্ক মানুষগুলো তারা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে, পরিবারের কাছে কোথাও যেন একটা পরাধীন হয়ে পড়ে। তো তাদের
নানান সাহায্য তাদেরকে কিছুটা আনন্দ দেবে, শেষ বয়সে তারা আনন্দ পাবে, সেটা ভালো কথা। কিন্তু এই সার্বিক আজকে বেকার ভাতা, আরে বেকার আপনি কালকে একটা রাজমিস্ত্রি খুঁজুন না, পাবেন না। তাহলে বেকার বলছি কেন? কাজ করতে চায় না যারা, তারাই বেকার। যারা কাজের মানুষ তারা কখনোই বেকার থাকে না। এটা বলছি অনেকের হয়তো গায়ে লাগবে, কিন্তু সমাজে সেই মানুষগুলোই বেকার যারা কাজের নয়। যে মানুষটা কাজ করতে চায় তার জন্য এই সমাজে সব সময় কাজ আছে, আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আসলে পরিশ্রম করতে চায় সেটা না। কি যারা উচ্চ শিক্ষা নিয়েছে তাদের জন্য একই কথা বলছেন? আচ্ছা, ধরুন যিনি আচ্ছা। বায়োলজিতে পিএইচডি করে বসে আছেন, তার যে ধরনের এক শ্রমটা না দরকার, না, সেটা নিশ্চয়ই নয়, কিন্তু আপনি সেই সংখ্যা খুব বেশি পাবেন না। তাদের আপনি হয়তো কাজের ব্যবস্থা করা, সরকারের এটা কাজ, ভাতা নিশ্চয় না, নিশ্চয়ই ইন্ডাস্ট্রি বা অন্যান্য কিছু কাজ করে তাদের ব্যবস্থা করা। কিন্তু সাধারণ যারা, যে ছেলেটা উচ্চ মাধ্যমিক পাশ করছে সেও মনে করছে সরকারি চাকরি করবে, যে লোকটা রাজমিস্ত্রির কাজ করছে আপনার মনে হয় না তার এমএ পাস করা দরকার? একেবারেই নিশ্চয়ই দরকার। কিন্তু একজন, আপনি ভাবুন না, যারা এমএ পাস করে বসে আছে তারা মনে করছে যে তার একমাত্র কাজই হলো সরকারি কাজ, চাকরি, না হলে সেটা নাকি কাজ নয়। এটা কি করে? যে কোনো কাজের মধ্যে তার শিক্ষা দরকার। আমরা এভাবেই যদি ভাবতে শুরু করি তাহলে বেকার থাকবে, না হলে বেকার সমাজে নেই। খুবই সুন্দর, খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। এবং সত্যি শিল্পীরাই হয়তো এইভাবে ভাবতে পারেন এবং আমাদের সমাজকে ভাবাতে পারেন। এবার একটু অন্য প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে যে মূর্তি সংরক্ষণ। এটাও গত জমানায় আমরা দেখেছি যে তার একটা নানান রকম ব্যবস্থা আছে এবং হয়েছে। এই মূর্তি সংরক্ষণ মানে যে পুজোর মূল জায়গাটাই বিসর্জন, মানে যে পুজোকে আমরা দেখি দশমীর দিন মা চলে যাবেন, আমাদের একটা হাহুতাশ থাকবে, আবার একটা প্রত্যাশা জন্মাবে, আবার ষষ্ঠীর দিন মা আসবেন বলে, সেখানে একটা মূর্তিকে সংরক্ষণ করা আপনি কিভাবে দেখেন? যে মানুষটা ধরুন উড়িষ্যায় ব্রাহ্মণ ডেকে বিয়ে করছে, তো সে হিন্দু। গুজরাটে যে মানুষটা ব্রাহ্মণের সামনে বসে বা পণ্ডিতের সামনে বসে পুজো বিয়েটা করছে সেও হিন্দু, বা মন্দিরে যাচ্ছে সেও হিন্দু, রাজস্থানে যে যাচ্ছে সেও হিন্দু। কিন্তু রাজস্থানে বিয়ের সময় যে মন্ত্র বলা হচ্ছে, যে আচার আচরণটা করা হচ্ছে, গুজরাটে সেটা হচ্ছে না। গুজরাটে যেটা হচ্ছে বাংলায় সেটা হচ্ছে না। আমরা তো সবাই হিন্দু, সবাই, তাহলে সবার আলাদা কেন? উনি বললেন আসলে এগুলোর সঙ্গে আমাদের ধর্মাচরণের কোনো সম্পর্ক নেই, এগুলো সবই হলো সেখানকার লোকাচার। আমরা বিসর্জন, আসলে এটাও এক ধরনের লোকাচার। আমরা বিসর্জনের কথা যদি বলি, মন্দিরের প্রতিমা পুজোর পরে কি বিসর্জন হচ্ছে? আবার কখনো কখনো তো সেই বিগ্রহকে বিসর্জন দিয়ে আবার নতুন রং করে আবার তাকে প্রতিষ্ঠা করা হচ্ছে। আর তাহলে এটার ক্ষেত্রেই বা বাধ্যবাধকতা কেন? বিসর্জন দেওয়া আমাদের রীতি ছিল, কিন্তু তখন মাটির প্রতিমা নিরঞ্জনে যাবে, কারণ আমাদের এত পুজো ফেলতে হবে, সেটাই রীতি হয়ে আছে। কিন্তু সেই রীতির বাইরে গিয়ে যখন একজন কেউ কাঠের প্রতিমা করছে বা ধাতুর প্রতিমা করছে, সেটা তো ফেলা যায় না। তাছাড়া পুজো তো ঘটেই হচ্ছে, তো সেই ঘট নিরঞ্জনে যাবে। আসলে এগুলো মেনে নেওয়ার বিষয় আছে, মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে। আর ভক্তি, শ্রদ্ধা, এই চর্চাটাই আসলে পুজো। আমি এটা বলি আর কি, যে মানে যেমন একটা জমিতে কিছুদিন চাষাবাদ যদি না হয়, তাহলে সেই জমিটা দেখবেন আগাছায় ভরে যায়, এলোমেলো ঘাস ভরে যায়। কিন্তু প্রতি মুহূর্ত চাষ হতে থাকলে তাহলে চাষের ফসলটাই আসে। আমাদের মানব জমিনে যদি আমরা যদি ভক্তি, প্রেমের চাষাবাদ না করি, তাহলে হিংসার মতো এই সবগুলোই তো আমাদের মধ্যে আছে, সেগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। তাই এই পূজা আর্চার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের ভক্তি চর্চাটা করতে পারি নিজেদের মধ্যে। তাতে যা হয় যে হিংসাটাকে আমরা অন্তত দবিয়ে রাখতে পারি, নিজের মধ্যে থাকা হিংসাটাকে বাড়বাড়ন্ত হতে দিই না। তো এটাই আসল পুজো। তার মধ্যে লোকাচারগুলো কোথায় একটু ভাঙলো বা গড়লো, এই নিয়ে কিচ্ছু যায় আসে না। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে দেখেছি যে, আমি আবার একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, মানে এই পুজোকে কেন্দ্র করে, যে যেখানে কোথাও একটা
মানে দুরকম ব্যাপার। যেটা ধরুন আপনারা করেছেন, আপনি বলছেন যে আমার পুজোতে অনেক রং চাই, আমি 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 ফেস্টিভ্যালে আনন্দ খুঁজতে চাই, আমি মানুষকে এমন একটি পরিবেশ দিতে চাই যেখানে গেলে আনন্দ পাওয়া যায়, সেটা একটা জিনিস। তার জৌলুস একরকম না, জৌলুস। সব সময় যেমন গতবার আমি কালো রঙেরই ত্রিধারা কাজ করেছি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কোথাও এই কালো রং থাকলেও একটা পর্যটন প্লেসে গিয়ে একটা নতুন পরিবেশ যেমন আমাদেরকে আনন্দ দেয়, সেই সেই পরিবেশটা দিতে পেরেছিলাম। একটু উঁচু নিচু রাস্তা বা একটা অন্যরকম মনে হচ্ছে পাহাড়েই পৌঁছে একটা গেছি। অন্যরকম যে নতুন কলকাতা শহরের বুকে একটা নতুন পর্যটন। তো আবার মনে হয়েছিল যে কালো রংটা সেখানে খুব একটা ফ্যাক্টর হবে না, কারণ ওই এনভায়রনমেন্টটা মানুষকে এতটাই আনন্দ দেবে, তখন রংটা তার মাথায় থাকবে না। তাই এই সাহসটা দেখিয়েছিলাম। তো কিন্তু তার বাইরে বাকি যা কিছু থাকার সেগুলো ছিল। একেবারে, কিন্তু আমার প্রসঙ্গটা সেটা নয়। আমার প্রসঙ্গটা হচ্ছে যে পুজোগুলো জৌলুসটা দেখানোর জন্যই তৈরি হয়েছে, মানে সেখানে কত ভরি সোনা, কত কেজি সোনা, কত বড় টাওয়ার, কত মানে বড় আলো, এই যে কনসেপ্টটা, এইটা কি সত্যি আমাদের এই উৎসবের সঙ্গে যায়? মোটেই না। উৎসব অহংকার মুক্ত হতে হবে। অহংকার কখনো উৎসব হতে পারে না। আর আসলে ওই যে আমরা সব হিসেব ভুলে গিয়ে, আগেই বলেছি, আমরা যখন ৫ জন বন্ধু উৎসবে যাচ্ছি, কার রোজগার বেশি কার রোজগার কম আমরা কি হিসেব করি? আমরা সবাই মিলে আনন্দ করতে চাই। হতে পারে আমাদের মধ্যে একটা সাধারণ টোটো চালক ভাই আছে, তাকে আমি আমার সঙ্গী করেছি। আমার কি তখন মনে হয় যে ও বাদ গেলে বোধহয় আনন্দটা বেশি হবে? কক্ষনো মনে হয়? বরং ওকে বেশি দেখা যাবে যে এই টিমে ও বাদ গেলেই বোধহয় সবথেকে সমস্যাটা হবে বা আনন্দটা কমে যাবে। অহংকার দিয়ে আর যাই হোক না কেন, সেখানে একটা উৎসবের পরিবেশ তৈরি হবে না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা আমার মনে হয়, এবং এই অহংকারের জায়গাগুলোর যে পেছনের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটগুলো যদি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমরা আশা রাখবো অহংকারগুলোও থাকবে না। কারণ অহংকারের পেছনে তো কতগুলো প্রেক্ষাপট ছিল, তাই তো অহংকার বিস্তৃত হয়েছে। যাই হোক, এবার আমি একটু ব্যক্তিগত গৌরাঙ্গ গুইলার কাছে যাব। সেটা হচ্ছে যে শিল্পযাপন, এবং সেই শিল্পযাপনে প্রায় ২৫ বছরের ওপর সময় ধরে তো কলকাতার দুর্গাপুজোর সঙ্গেই যুক্ত, এবং শুধু দুর্গাপুজো নয়, আপনার পুজোর বিশেষত্বই সেই পুজোগুলো একাধিকবার একাধিক জায়গায় ভ্রমণ করতে থাকে। তো এই যে ধারণাটা যে একটা প্যান্ডেলকে আমি নির্দিষ্ট একটা জায়গার জন্য তৈরি না করে সেটাকে এমনভাবে তৈরি করব যা অন্য জায়গায় সহজে ইনস্টল হয়ে যেতে পারে, এবং তার সঙ্গে একটা অর্থনৈতিক ব্যাপারও, যে যার কম বাজেট সে একটা স্বল্প বাজেটও একটা ভালো কাজকে আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবে, এই ধারণাটা আপনার কিভাবে এলো? দেখুন, আমি যেখানে মানে আমার যেখানে জন্ম সেটা পূর্ব মেদিনীপুর, এবং সারা ভারতবর্ষে যত ফুলের কাজ হয় পূর্ব মেদিনীপুরের লোকেরাই 90% বা 80% আছে। আর ডেকোরেটর বলতে কিন্তু মেদিনীপুর ছিল, চাকদা টাকদা দু একটা ডেকোরেটর, না হলে ম্যাক্সিমাম কিন্তু মেদিনীপুরের ডেকোরেটর ছিল। আগে কলকাতার সব উৎসব মেদিনীপুরের ডেকোরেটররাই করতো। থিম পুজো তারাই প্রথম শুরু করেছিল, হয়তো সেটা এই আর্ট ফর্ম মানে ফাইন আর্টটা তার মধ্যে বেশি ছিল না, কিন্তু তখন হয়তো ক্রাফটের কাজ বেশি হতো, একদম ক্রাফট ওরিয়েন্টেড কাজ। থিম পুজোই তো বলতাম আমরা, একদম একদম। মানে আমাদের যদি ভাড়ের প্যান্ডেলের কথা বলি তাহলে তো আমরা বলবো সেটা তো একটা থিমেরই ছিল আর কি। কোনো পুজোটাই থিম ছাড়া হয় না। থিম মানে কি বিষয় ছাড়া আমাদের যে দুর্গার কনসেপ্ট সেটাই তো একটা বিষয়। আমি সব পুজোই থিম পুজো, আলাদা করে বলছি কারণ এটা একটা বিশেষ ভাবনা আছে বলছি, তাই আমরা থিম পুজো বলছি। নাহলে সব পুজোকেই থিম পুজো নয় বলার অধিকার নেই আমার। কিন্তু এইবার হচ্ছে যে আমি দেখেছি সব ডেকোরেটর, আপনি যদি ইতিহাসটা ঘেঁটে দেখেন, তারা ওই প্রতি বছর লস 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 সব, যারা আমি কথাটা বলছি, আমার কথাটা একমাত্র রিয়েলাইজ করতে পারবে যারা ডেকোরেটর শিল্পের সঙ্গে যুক্ত, সে মালিক হোক বা কর্মচারী হোক, মানে প্রতিবার তারা লস নিয়ে বাড়ি ফেরে। এবং প্রথম আমি কাজ করার পর আমার যখন দেখলাম, এটা আমি প্রথম পুজো মণ্ডপে শুরু করিনি, আমি কিছু হোটেলগুলোতে কাজ করতাম,
সেখানে ১০-১২ ঘন্টা সময়ের মধ্যে যত বড় কাজ হোক আমাদের শেষ করতে হতো। সেখানে ফোল্ডিং বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইভেন্টের তো কাজে সেখানে শুরু করে দেখলাম যে ফোল্ডিং করে অনেক বড় কাজ অনেক অল্প টাইমে নামিয়ে দেওয়া যাচ্ছে। সেটাকে আমি নিয়ে এলাম, দুর্গাপুজো অঙ্গন। নিয়ে এলাম এবং আজকে যারাই ডেকোরেটর শিল্পের সঙ্গে যুক্ত বোধহয় সকলে এক কথায় স্বীকার করবে যে আমার এই কাজটা অনুকরণ করে আজকে তারা বেঁচে গেছে। মেদিনীপুরের ডেকোরেটর বেঁচে গেছে যে তারা এইটা শুরু করে, নাহলে আগে বাঁশ কাঠামোর বিরাট একটা স্ট্রাকচার, সেটা ভেঙে ফেলতে হবে, আবার গিয়ে ওখানে করতে হবে রাত দিন। আমি পরে একটা সুন্দর গল্প শোনাবো এই ডেকোরেটর কাজ নিয়ে, যে কী পরিমাণ পরিশ্রম ছিল, অর্থ নষ্ট ছিল, সেখান থেকে তারা বেরিয়ে আসছে। আজকে এখানে আমার থেকে অনেক ভালো কাজ করে, বাবুদা টবুদা সবাই ভালো কাজ করছে, কিন্তু তাদের কাজ কেউ কপি করে না। গোটা জেলায় যত কাজ হয় তার 90% কাজ আমার কাজের কপি। আপনি আনন্দবাজারে জেলার যতগুলো ছবি বেরোবে, আপনি আমাকে মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দেবেন, আমার কোন কাজটার কপি আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। দেখবেন সবগুলোই আমি দিতে পারবো আপনাকে, কারণ জেলার 90% পুজো আমার কাজের কপি হয়। কেউ আমাকে ফোন করে, দাদা এই কাজটা আপনার করছি বুঝতে পারছি না, এটা বলে আর কি। অনেক সময় হাজার ব্যস্ততা থাকলেও বলে দিই ফোনে যে দেখুন এইখানটা মেটেরিয়ালসটা পাবি, যা দেখে নে বাবু, এভাবেই সাহায্য করি। এই সবাই পুজোটা দেখে। আগে আমি এখানে কেউ তখন অত বড় কাজ করে না। আমি যখন টাটায় আমার ফার্স্ট লাইফে কাজ করি তখন কলকাতায় এত বড় পুজোই ছিল না। এই পুজোগুলো যখন হতো 150 ফিট ফন্ট, 100 ফিট হাইট, মানে রাত জেগে কাজ করছি। এতটাই রাতের পর রাত কাজ হতো, যারা ডেকোরেটর শিল্পী যারা বিছানায় না যেতে পেরে অনেকে কি করতো, বাঁশের মাচার উপরে নিজের গামছাটাকে বডির সঙ্গে বেঁধে উপরে ঘুমিয়ে যেত। মালিক খুঁজছে কোথায় গেল, খুঁজে খুঁজে উপরে মাচায় গিয়ে লোক পাঠিয়ে দেখছে মাচার উপরে ঘুমোচ্ছে। এবং আজও জেনে রাখুন, ডেকোরেটর শিল্পীর নৈপথ্যের গল্প বলছি আপনাকে। 5 স্টার হোটেলে যেখানে কাজ হচ্ছে একটা চেয়ার নেই বসার মতো, বসতে দেবে না। ওর সঙ্গে সঙ্গে লোক আছে, বের উঠুন, এখানে বসা যাবে না। বা আপনি ফাঁকা হলে কাজ চলছে, শুতে পারবেন না। রাত্রি 12টা পর্যন্ত একটা পার্টি চলছে, 12টা 1টার পর সেই পার্টি শেষ হচ্ছে। এবার তাদের ডিসবান্ডিল করতে হবে এবং অন্য পরের দিনের কাজের জন্য মাল নিয়ে এসে দাঁড়িয়ে আছে। একটা ঢুকছে, একটা বেরোচ্ছে। যখন পরপর 4-5 দিন বিয়ের লগন আছে বা এরকম বিশেষ অনুষ্ঠান, ডে আছে, যারা ফুলের লাইনে কাজ করে 5 দিন তারা বাড়ি যায় না, বিছানা চোখে দেখে না। যখন ওই স্টেজের ওপরে অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, মালা বদল হচ্ছে, স্টেজের নিচে লুকিয়ে ঘুমিয়ে যায় অনেক কর্মীরা। ওই অন্ধকারে তারা 2-4 ঘন্টা ঘুমিয়ে নেয়। এবং এটাও যদি হোটেল কর্তৃপক্ষ জানতে পারে, ও ট্রেনে বের করে দেবে। ওরা ঠিক ঢাকাঢুকি দিয়ে কোনোভাবে কাটিয়ে নেয়। মানে আমরা একটা সুন্দর কাজ দেখি, একটা মণ্ডপ দেখি, নৈপথ্যের গল্পগুলো আসলে কেউ জানবে না। আর এই গল্পগুলো আমাদের কাছে মানে একটা বড় বড় ইতিহাস। মানে আমি এটা বলি যে প্রতিটি মানুষের জীবন নিয়ে, সে যে কোনো মানুষ হোক, যদি লেখা হয় এক একটা মহাভারত লেখা যাবে। আর ডেকোরেটরদের শিল্পীদের বোধহয় 2টো করে লেখা যাবে। না সত্যি খুবই এমন একটি মানে আড্ডা মারতে মারতে এমন একটা গভীরতায় আমরা পৌঁছে গেছি মানুষের জীবন এবং এই যে বাস্তবতা নিয়ে, সেখান থেকে ফেরা খুব মুশকিল। তবু যেটুকু সময় আছে আমরা তো চাই শিল্পীকে নানানভাবে এক্সপ্লোর করব। আমরা একটু জানতে চাইব যে এই জগতের পরেও আর একটা জগৎ আছে আপনার, সেটা আমি জানি, সেটা হচ্ছে লেখালেখি এবং সঙ্গীতের জগৎ। তো সেটা কি ছোটোবেলা থেকেই, নাকি এই কাজ করতে করতে কোথাও এই আলাদা আলাদা শিল্পকর্মের সঙ্গে যুক্ত হওয়ার একটা ইচ্ছে তৈরি হওয়া? আপনি একটু আগে বলছিলেন না যে রথ এসে গেলে খুঁটি পুজো, দুর্গা পুজো নাকে কাটে। আমাদের ছোটবেলা রথ মানে দুর্গা পুজো জানতাম না। একটা জিনিস জানতাম, বিশেষ করে গ্রামের মানুষরা, শহরের মানুষও তাই জানতো,
সেটা হচ্ছে রথের দিন প্রথম যাত্রাপালার শুভ মহরত হতো। শুভ মুহূর্ত হতো এবং ওই দিন থেকে রেডিওয়ে বিজ্ঞাপন এবং পেপার জুড়ে সব যাত্রা, তাদের ছবি, কে কোন অভিনয় করছে, তখন বেলা সরকার, বীণা দাশগুপ্তা, দেবগোপাল, রাখাল সিংহ, তাদের। আর তখন ছোটবেলা খুব যাত্রা শুনতাম এবং অদ্ভুত বিষয়, ওই সময় যাত্রা কিন্তু ফ্রিতে হতো না, টিকিট দিয়ে যাত্রা শুনতে হতো এবং আমরা সবাই তা দেখতাম, মাঠ ভর্তি লোক। মানে যাত্রা শুরু হয়ে যাওয়ার পর ভেতরে আর জায়গা নেই, ওই চারিদিকের ব্যারিকেডটা খুলে দেওয়া হতো, কিছু লোক ফ্রিতেও দেখতে পেত। এই যাত্রা একটা বিষয় হলো যে দেখবেন নাটক আমরা কি বলি, যে নাটক দেখতে যাচ্ছি, যাত্রা কিন্তু আমরা দেখতে যাই, শুনতে যাই। তার কারণ কি, যাত্রার শ্রুতি ইম্পর্টেন্ট। এই যাত্রার শ্রুতিটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। এই বাচনভঙ্গি আর এই যে মানে যারা সত্যি কথা বলতে বাচিক শিল্পী ছাড়া যাত্রা করতে পারবে না, সেইটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করতো। এই মানে আমার তখন মনে আছে, যাত্রায় একদিন যাত্রা শুনতে গেছি, বেশ ভালো ভালো কথা আমি পরের দিন মুখস্থ বলে দিচ্ছি। আমার আশেপাশের লোকজন অবাক হতো যে কী করে সম্ভব। মানে নির্মল মুখার্জির যাত্রা শুনতে গেছি, একটা ডায়লগ বলছি যে শত্রু মিত্র হয় অনিষ্ট সাধনের জন্য। তো আমি বেরিয়ে বললাম কি সুন্দর কথাটা। এই যে সুন্দর কথার প্রতি আকর্ষণ হলো, তখন থেকেই ছোট লেখা, বড় লেখা প্রথম করতাম না, ওই 4 লাইনের লেখা লিখতে শুরু করি। পরে আমি 12খানা যাত্রা করেছি এবং সুনামের সঙ্গেই করেছি, কোনো প্রফেশনাল পার্টিতে না। ক্লাব টিম, অন্য কোনো ক্লাব টিম করলে তারা ডেকে নিত। তো যাত্রাটা করতে ভালো লাগতো। সেখান থেকেই লেখার প্রতি আগ্রহ এবং গান, কবিতা প্রচুর লিখেছি জীবনে তা না, কিন্তু আমার মনে হয় যে কটা লিখেছি সেটা আমার ব্যক্তিগত ভালো লাগা, আমার মনে হয় দর্শকেরও ভালো লাগবে। একটা তো গানের ব্যান্ডও আছে, তো এই এই এত কিছুর পরেও কি সত্যি সেই সব গান বাজনা করার সময় পাওয়া যায়? সত্যিই পাচ্ছি না। তাছাড়া এ তো অনেক বড় সমুদ্র, মানে এখানে সত্যি কথা বলতে আমি অথই জল মনে করছি আমার কাছে। আর ন্যূনতম একটা গানের জন্য যেটুকু সময় দেওয়া উচিত সেটুকু সময় আমার হাতে নেই। আমি ইচ্ছেটা অতটাই বড় আছে, কিন্তু উপায়টা আমার কাছে অতটাই ছোট আছে। ইচ্ছে আর উপায় ব্যালেন্স না করে আমি আমার টার্গেটে পৌঁছতে পারছি না। ওই দাঁড়িপাল্লার একদিকে ইচ্ছে আর একদিকে উপায় তুলে দিলে যেমন ইচ্ছেটা অনেক বড় হয়ে যাচ্ছে আর উপায়টা ছোট, তাই উপরের টার্গেটটা একদিকে। কিন্তু তারপরেও বোধহয় যতটুকু করি সেটা বোধহয় অদম্য মানে ইচ্ছের জন্যই সম্ভব। তো সেই অদম্য ইচ্ছের এক ঝলক কি আমরা একটু পেতে পারি, কোনো একটি গানের 4টে লাইন? বাপরে, এই গলায়? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। স্বপ্নদীপ মারা গিয়েছিল যাদবপুরে। তখন একটা গান আমি লিখে গিয়ে পোস্ট করেছিলাম। গানের প্রথম লাইনটা হচ্ছে, শিশু পাখি স্বপ্ন দেখে উড়বে নিজের মতো, বোকা জানে না তো এই বাংলায় হাওয়ার ওজন কত। শিশু পাখি স্বপ্ন দেখে উড়বে নিজের মতো, মানুষেরই পাতা ফাঁদে কত পাখি গুমরে কাঁদে,
ওরা ভালোবেসে পরিয়ে দেবে মানার মালা যত, শিশু পাখি স্বপ্ন দেখে উড়বে নিজের মতো। এখানে আমি একটা লাইন ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে যে এখানে দুর্গা মরে অসুর হাসে, প্রদীপ নেভা ঘরে। এখানে সুখ শান্তি কেঁদে ওঠে ভীষণ কঠিন জ্বরে, কেঁপে ওঠে ভীষণ কঠিন জ্বরে। আসলে এই যে আজকেও যে সমস্যা আমার বাংলার, কদিন আগে যে নির্মম, যেটা ভাবতেই মানে বেদনা লাগে আর কি, যেরকম ঘটনাও ঘটতে পারে এই বাংলায় বা যেখানেই ঘটুক, এটা এরকম একটা ঘটনা হতে পারে। তো সেই বেদনা থেকেই লিখেছিলাম যে এটা দুর্গা মরে অসুর হাসে, প্রদীপ নেবে ঘরে। তো লেখাগুলো আসলে যা বলতে ইচ্ছে করে সেগুলোই লিখি আর কি। গানের গ্রামে থাকি, গ্রামের গ্রাম্যতাটা বাদ দিলে না গ্রামটাই স্বর্গ। আমি বলি আর কি যে এখানে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় দামি লোককে অনেক মানে বহু দামি জেলখানায় থাকতে দেখি। আমার গানের একটা লাইন, যে যে জীবন যাপন বোঝে না দক্ষিণা বাতাস, যেমন খোঁজে না মনের খোঁজে সেমন কখনো হবে না তো যাযাবর, যত দামি হোক জেলখানা যেন পরিসর ছাড়া ঘর। জানি তুমি কংক্রিট অনেক কঠিন, সভ্যতার কথা বলছি আর কি, জানি তুমি কংক্রিট অনেক কঠিন, বজ্রের সাথে লড়ো, লড়াই শেষে ক্লান্তি এলে মোর মাটির ঘরে এসো, মাটির প্রতিমা গড়ো। তো যা বলতে ইচ্ছে করে সেগুলোই কবিতা হোক বা গান হোক সেখানে বলার চেষ্টা করছি আর কি। গৌরাঙ্গ কুইল্লা, শিল্পী গৌরাঙ্গ কুইল্লা, তিনি শুধু শিল্পী নন, আসলে তিনি যে কথাগুলো বললেন তার মধ্যে একটা দর্শন চর্চা আছে, অর্থাৎ ওনার শিল্প যাপনের মধ্যেও একটা দর্শন আছে। আর সেই দর্শন আগামী দিনে আমাদের এই দুর্গা পুজো এবং তার সঙ্গে জগদ্ধাত্রী পুজো বা এই যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ কীভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে তার প্রমাণ আমরা বছর বছর পেতে চাই। কারণ এই দর্শন, এই যে জীবনবোধ, এটা তো শুধু একটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ফলে আমাদের প্রত্যাশা আরও আগামী দিনে অনেক অনেক এইরকম তার সৃষ্টি বা নির্মাণ আমাদের সামনে উদ্ভাসিত হোক, যাতে আমরা ঢুকলে পরে সেই উৎসবের আনন্দটায় মেতে উঠতে পারি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, এবং আমাদের দর্শকদেরও আমার পক্ষ থেকে আগাম শুভেচ্ছা রইল পুজোর। সকলকে আমন্ত্রণ জানালাম কাজ দেখার জন্য, আমার নয় সবার কাজ দেখার জন্য। উৎসব, কলকাতার উৎসব, আসলে দর্শকদের উপস্থিতি এটাকে উৎসবে পরিণত করে। আমরা তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ যে তারাই আমাদের এই উৎসবকে উৎসব মুখর করে তোলে, আর কৃতজ্ঞতার শেষ নেই তাদের কাছে আমাদের। আবারও নমস্কার। আর আপনাদের উদ্দেশ্যে একটাই বলা, সেটা হচ্ছে সত্যি যদি এই ধরনের শিল্পীদের ভেতরের কথা জানতে চান, তাদের জীবনের আরও নানান অনুচ্ছেরিত দিকগুলো আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই পডকাস্টের সঙ্গে থাকবেন, শুনবো তোমায় দেখবেন, থাকবেন আর+ ডিজিটালের সঙ্গে। এই প্রত্যাশা রেখে সকলে ভালো থাকুন, প্রত্যেককে প্রণাম জানাই, নমস্কার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।